তবে আমি এটা হলফ করে বলতে পারি, একটা এমএলএ কে যে দায়িত্ব দিয়েছে, আমি অন্তত এই দায়িত্বটা ফরজ দায়িত্ব মনে করে আমি পূর্ণাঙ্গরূপে পালন করব। যদি আমি এটা পালন করতে না পারি, আমি এমএলএ পদ থেকে রিজাইন দিতে রাজি আছি, কিন্তু মানুষের হক নষ্ট করতে আমি রাজি। এই ছোট লোকদের জন্য আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। আমার ভাই জানো বলেছে যে প্রকাশ্য কাফের, যদি ওর ক্ষমতা থাকে, কত বড় মুফতি মাওলানা হয়েছে, ক্ষমতা থাকে, আমার ভাইজানের এই কথা চ্যালেঞ্জ আসুক। তা তোদের ভাইজানও বলেছিল যে রাজনীতি খারাপ, রাজনীতি দাদা হুজুর করেনি, আর এখন রাজনীতিতে এসে কি বলছে, আমার নবী রাজনীতি করেছিল তাই আমি রাজনীতিতে আইছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটাই বানাচ্ছি, গত দুদিন ধরে আমি দেখছি মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে নেমেছে, আর এনাকে নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে টোল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মুফতি আব্দুল মাতিন সাহেব ইনি রাজনীতিতে এসেছে, ইনি কি সওগাত মোল্লার মতো মানুষের ক্ষতি করার জন্য এসেছে? রাজনীতিতে আসার কারণ কি, আর কেনই বা মানুষ মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে এত পরিমাণে টোল করছে সোশ্যাল মিডিয়াতে? মানে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মুফতি আব্দুল মাতিন সাহেবের নিয়ে ভিডিও বানাচ্ছে, আর অন্য কোনো কন্টেন্ট নেই। একটাই কন্টেন্ট, মুফতি আব্দুল মাতিন সাহেব কেন রাজনীতিতে আসলো। বিস্তারিত জানতে গেলে ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকের ভিডিওটাই তোমরা পুরো বিস্তারিত সবকিছু জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা। গাইজ মোটামুটি পশ্চিম বাংলায় যত আলেম ওলামা আছে আর যত সাধারণ মানুষ আছে, মানে আইএসএফ এর পক্ষে যত লোক আছে, তারা সবাই কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরোধিতা করছে। তার ভিতরে একজনের বক্তব্য তোমাদেরকে শোনাচ্ছি। ঢ্যামনা ছ্যাঁচড়া ছ্যাবলা ছোট লোক বেঈমান কাফের কাফের, তোর কাছ থেকে আমাকে ধর্ম শিখতে হবে। তোর কাছে আজকে ইসলাম ধর্মটা আজকে শেষের পতনে চলে যাচ্ছে। শেষ তো হবে না, তুই শেষ হয়ে যাবি, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্ম তো শেষ হবে না। তুই আজকে একটা দলেকে ঝান্ডা ধরে আবার নমস্কার করতেছিস, তুই আর বলি আমি মুফতি, তুই আর বলিস আমি মুফতি। তোরা যদি সামনে আমরা যদি কোনোদিন পেয়েছি আমরা ইসলাম ধর্মের তরফ থেকে যে সাজা আছে তো, আর ভারতের সংবিধান অনুযায়ী যে সাজা আছে, আমরা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া, তো সেই সাজা আমরা জনগণ তো রাস্তায় বুঝে নেবো। লাও ইনি এখন মার্ডারের হুমকি দিচ্ছে, জানে মেরে দেবে। সোশ্যাল মিডিয়ায় তো সেইভাবে বলতে পারছে না, কারণ এটা তো পাবলিক হবে, তাই না? অ্যাকচুয়ালি এই যে কথাগুলো বললো, এ মার্ডারেরই হুমকি দিয়েছে, কিন্তু গণতন্ত্র প্রক্রিয়ায় এইটা মাঝখানে জুড়ে দিয়ে ভালো হচ্ছে। আচ্ছা ভাই, তুই আসলে বলতে চাইছিস কি? মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে এসেছে এই কারণে তোর রাগ, নাকি অন্য কিছু? আর আমরা সাধারণ জনগণ বলছি, তোদের মতন ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলার জন্য আজকের মুসলমানদের এই হাল অবস্থা। তোরাই বলেছিলিস যে রাজনীতি করবো না, আমি ওর বক্তব্য এখন শুনছি, রাজনীতিতে আমি কোনোদিন যাবো না। আবার ওই এখন বলছে যে এখন যা দেশের হাল অবস্থা, দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে টিএমসি করতে হবে। এই হারামখোর ছ্যাঁচড়া ছ্যাবলা, আজকের ওই দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে তো টিএমসি করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝলাম। ওই জন্য শালা বলি এত চেঁচাচ্ছিস কেন তুই? মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে এসেছে এই কারণে তোর রাগ নয়, আসল তোর রাগ মুফতি আব্দুল মাতিন সাহেব টিএমসিতে কেন গেল, বিজেপিতে যেতে পারলো না, আমাদের জান্নাতি দল আইএসএফ এ আসতে পারলো না। মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতি করবে না বলেছিল, কিন্তু তারপরেও উনি এখন রাজনীতিতে এসেছে। তার কারণ উনি যেটা বলেছে, ওনার মুখের বক্তব্য একটু তোমাদেরকে শোনাচ্ছি। সৎ ইচ্ছা যদি থেকে থাকে, রাজনীতিতে দাঁড়িয়েও ভালো কাজ করা যায়। আমার মনে হয়েছে একটু রাজনীতিতে আসলে আমার যতটুকু ক্ষমতা আছে সেই শক্তি দিয়ে যদি বাঙালি জাতির কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারি, এটা আমার জীবনের একটা বড় পাওনা। রাজনীতির বাইরে থেকে যদি আমি এত কাজ করতে পারি, রাজনীতিতে এসে ইনশাল্লাহ আমি মানুষের সেই আস্থা, বিশ্বাস এবং ভরসার উপরে আরো বেশি কাজ করতে পারবো। তো আমি বাঙালি জাতির জন্য যদি কিছু করতে পারি, সেই জন্য আমার এই জায়গায় আসা। কিন্তু তারপরেও এই যে মালটা বিরোধিতা করছে, এই যে মালটা মার্ডারের হুমকি দিচ্ছে, এর মার্ডারের হুমকি দেওয়ার পেছনে কারণ একটাই, মাতিন সাহেব রাজনীতি করবে না বলেছিল তারপরেও রাজনীতি করছে। কারণ এটা নয়, কারণ মুফতি আব্দুল মাতিন সাহেব টিএমসিতে কেন গেল? যদি মাতিন সাহেব বিজেপিতে যেত, এরা কিন্তু বিরোধিতা করতো না, এদের কিন্তু ফাটতো না, এদের কিন্তু জ্বলতো না। জ্বলার কারণ টিএমসিতে গেছে তাই। ঠিক যেরকম পীরজাদা কাসেম সিদ্দিকীর ওপর হয়েছিল, কাসেম সিদ্দিকীকে নিয়েও এইভাবে টোল হয়েছিল, যেরকম এখন মাতিন সাহেবকে নিয়ে হচ্ছে। আর কাসেম সিদ্দিকীকে নিয়ে টোল হবার কারণ এটাই ছিল যে ও টিএমসিতে কেন আসলো। আচ্ছা ভাই, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু বুদ্ধি তোমার মধ্যে থাকে, আচ্ছা একটা কথা ভাবো তো, আমাদের মুসলিমদের সব থেকে বড় শত্রুকে নিশ্চয়ই বিজেপি। তাহলে এখানে আমার প্রশ্ন, আমাদের পশ্চিম বাংলায় মুসলিমদেরকে নিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে কার বিরোধিতা করা বেশি দরকার, দিদির নাকি মুদির? আর এই আইএসএফ এরা বিজেপির বিরোধিতা করে না, এরা বিরোধিতা করে টিএমসির। আরে ভাই, সবচেয়ে বড় শত্রু তো বিজেপি, তাহলে তোরা বিজেপির বিরোধিতা কটা করিস? যতটা তোরা টিএমসির বিরোধিতা করিস, ততটা পরিমাণে কিন্তু
বিজেপির বিরোধিতা তোরা করিস না, তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরো ডালই কালা হ্যায়? আসলে ভাই কেউ যদি রাজনীতি করে, কেউ যদি ভালো কাজের উদ্দেশ্যে রাজনীতি করে তাহলে খারাপ নয়। কেচরার মানেই নোংরার মানেই সারগাদা, কিন্তু সারগাদাতে যদি তুমি একটা ফুল গাছ বসাও, যদি তাকে যত্ন করতে পারো, যদি প্রতিদিন সকালবেলা উঠে সেই সারগাদায় সেই ফুল গাছের ওপরে পানি দিতে পারো, তবেই কিন্তু ফুল গাছটা হবে, নাহলে হবে না। তাই সারগাদাতেও কিন্তু ফুল ফোটানো যায়। তাই আমার মনে হয় যে পশ্চিম বাংলায় যত শিক্ষিত লোক আছে, যত আলেম ওলামা আছে, তাদের সবাইকে রাজনীতিতে আসা দরকার। আমি কিন্তু বলছি না যে সবাইকে টিএমসিতে আসা দরকার, সে যে পার্টি করুক, যে দলই করুক, সবাইকে রাজনীতিতে আসা দরকার। যারা শিক্ষিত, যারা মূর্খ তারা নয়, কারণ মূর্খরা শুধু ঝগড়া বাঁধাতে চায়, মূর্খরা শুধু চায় যে হিন্দু মুসলিম ঝগড়া হোক। তুমি একটা জিনিস দেখো, ওদিকে হুমায়ুন কবির মুসলিমদের নিয়ে রাজনীতি করছে, সেদিকে আইএসএফ এরাও কিন্তু মুসলিমদের নিয়ে রাজনীতি করছে। কিন্তু আমাদের হিন্দুস্তানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, তাহলে এখানে কিন্তু মুসলিমদের পক্ষে কথা বললেও চলবে না, হিন্দুদের পক্ষে কথা বললেও চলবে না। এখানে হিন্দু মুসলিম যত ধর্ম আছে সবাইকে নিয়ে যে কথা বলবে তাকেই আমরা সাপোর্ট করব, আর তার পাশেই আমরা দাঁড়াবো। এই ছোট লোকদের জন্য আজকে আমাদের ওয়াকাফ সম্পত্তি চলে গেল। আমার ভাই জানো বলেছে যে প্রকাশ্য কাফের, যদি ওর কাছে ক্ষমতা থাকে, কত বড় মুফতি মাওলানা হয়েছে, ক্ষমতা থাকে আমার ভাইজানের এই কথায় চ্যালেঞ্জে আসুক। ওর ভাইজানও বলেছে প্রকাশ্য কাফের, আর ওই জন্য ও কাফের বলতেছে। কেউ কাটতে পারবে না ফতোয়া, পৃথিবীর কোনো মুফতি নেই এই ফতোয়া কেটে দেবে। যে টিএমসি করে সে কাফের। আরে ভাই, এই যে টিএমসি পার্টি, এই পার্টিটা কি জান্নাত জাহান্নাম যাবে? তার মানে পার্টির আসলে কোনো দোষ নেই। এই যে টিএমসি পার্টি, এই পার্টির কোনো দোষ নেই। এই পার্টির ভিতরে কারা কাজ করছে, দোষ আর ভালাই তাদের মধ্যে। তাহলে কেউ যদি টিএমসি পার্টি করার পরেও সে যদি ভালো কাজ করে, সে কাফের। কি মূর্খ তুই? সে যেই ফতোয়া দিক সে মূর্খ, সে গন্ড গান্ডু। আসলে ভাই সাফ সাফ পরিষ্কার বল যে মাতিন সাহেব বিজেপিতে কেন গেল না, আমাদের জান্নাতি দলে কেন আসলো না? তোমাদের জান্নাতি দল, তাই না? আইএসএফ যারা করবে তারা জান্নাতি, আর পৃথিবীতে যত পার্টি আছে সব জাহান্নামী। সবাই সবার স্বার্থে তোরই। তোরা নিজেকে জান্নাতি দাবি করছিস, তোরা তো একই ক্যাটাগরির মাল। তোদের মধ্যেও কোনো ভালাই আমি খুঁজে পাই না। তোরা একটা পার্টিকে খারাপ বলছিস, টিএমসি পার্টি, ওই পার্টিকে তো তোদের খারাপ বলতেই হবে, নাহলে তোরা জিতবি কি করে? যে পার্টি যখন জিতে থাকে, টিএমসি জিতে আছে এখন, তো এই টিএমসির হারানোর জন্য যত ছোট ছোট পার্টি আছে তাদের সবারই টার্গেট থাকবে যে টিএমসি কে কি করে হারাবো, কারণ টিএমসি কে না হারাতে পারলে আমি তো জিততে পারছি না। তাই ওইসব কথাই আমরা যাই না, আমরা বুঝি, বুঝলে? আমরা বুঝি তোমরা কেন টিএমসির বিরোধিতা করো, আমরা বুঝি। কেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু বিজেপি, তা তোমরা বিজেপির বিরোধিতা করো না কেন? কারণ পশ্চিমবাংলায় বিজেপি নেই তো, আর বিজেপির বিরোধিতা করে তোমাদের কোনো লাভ নেই। তোমাদের বিরোধিতা করতে হবে টিএমসির। তোদের ভাইজান বলেছিল না যে আমার নাম না নিলে কিছু মানুষের খাওয়া হয় না, তা তোদেরকে ওই রকম ধরনেরই জবাব আমি দিচ্ছি। তৃণমূলের বিরোধিতা না করলে তোদেরও খাওয়া হবে না, তোদেরও এই পকেট ভর্তি হবে না। আসলে মাতিন সাহেব রাজনীতিতে এসেছে এই কারণে তোদের রাগ না, তোদের রাগ টিএমসিতে কেন গেছে এটা স্বীকার কর। ঘরের কাছে আমাদের একটাই আবেদন, ক্যানিং পূর্ববাসী হিসাবে আমাদের ঘরের ছেলে শওকত মোল্লাকে আমাদের ঘরে ফেরাতে হবে, নতুবা আমরা আত্মহত্যার পথ বেছে নেবো। আমরা হয় সুসাইড করবো, বলে ধরে দেবো, নয়তো আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, সেই আগুনে আমরা জবাব দেবো। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ? কি রে, কারা এগুলো? আর এদের কথা শুনে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। সওগাত মোল্লারও এরকম ভক্ত, এত গাঢ়, এত খাঁটি। আই এম তো অবাক। সওগাত মোল্লা না চুরি করে, ডাকাতি করে, ও না বোম বাঁধে, আর ওর জন্য মানুষ জান দিয়ে দেবে। ও মাই গড! এদের বক্তব্য নিশ্চয়ই তোমরা শুনেছো। এরা বলতে চাইছে যে সওগাত মোল্লাকে ক্যানিং পূর্বের টিকিট কেন দেওয়া হয়নি। আমাদের ঘরের ছেলে আমরা ঘরে ফিরে পেতে চাই, না হলে আমরা জান দিয়ে দেবো, সুসাইড করব। আসলে কি এরা মন থেকে বলছে এই কথাগুলো, নাকি এইটাই বলছে? আমার তো মনে হয় যে সওগাত মোল্লা কিছু একটা, হ্যাঁ যেটা ভাবছো সেটাই, এটা আমার মনে হয়। কারণ সওগাত মোল্লার সঙ্গে লড়াই হবে সরাসরি পীরজাদা নওশাদ সিদ্দিকের সঙ্গে ভাঙড়ে, আর ও কিন্তু একটু বুঝতে পারছে যে আমার পতনের দিকটা বেশি, হারবো এটা 70% উনি মনে করছে। আর ওই কারণেই এটা হতে পারে যে উনি এই লোকগুলোকে ফিট করিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এগুলো কি সাজানো লোক, নাকি সত্যি সওগাত মোল্লার এরকম খাঁটি ফ্যান ফলোয়ার্স আছে, আর সওগাত মোল্লা এগুলো করেছে সত্যিই কি পীরজাদা নওশাদ সিদ্দিকীর ভয়ে? তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবে। এইসব মৌলী সাহেবদের দেখে না গিরগিটও লজ্জা পায়, গিরগিটও লজ্জা পায়। গিরগিটে কি বলে, আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। বলে কেন? বলে আমি তো রং চেঞ্জ করি। এই মৌলী সাহেব বলে এত রং চেঞ্জ করতে পারে? এই একটাই কথা শুনে শুনে কান পচে যাচ্ছে এই দুদিন ধরে। রাজনীতি করবে না বলেছিল, রাজনীতি হারাম বলেছিল,
আরে ভাই, মাতিন সাহেবের মুখে আমি কোনোদিন শুনিনি যে রাজনীতি হারাম। উনি বলেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড, এই নামটা হারাম, ওনারা এইটা বলেছিল। রাজনীতি হারাম কোনোদিন বলেনি। মাতিন সাহেব রাজনীতিতে আসবে না বলে রাজনীতিতে কেন এসেছে, একটা ভাইটাল কথা বলে জবাবটা দিচ্ছি, তোরা এবার খুঁজে নিবি, খুঁজে বেড়া, তোরা সোশ্যাল মিডিয়া ঘাঁটলে তোরা পেয়ে যাবি। 2012 সালের একটা বক্তব্যে তোদের আব্বাস সিদ্দিকী, তোদের ভাইজান বলেছিল যে রাজনীতি দাদা হুজুর করেনি, রাজনীতি খারাপ, এই ধরনের কথা বুঝিয়েছিল 2012 সালের একটা ওয়াজে। তা তোদের ভাইজানও বলেছিল যে রাজনীতি খারাপ, রাজনীতি দাদা হুজুর করেনি। আর এখন রাজনীতিতে এসে কি বলছে, আমার নবী রাজনীতি করেছিল তাই আমি রাজনীতিতে আইছি। তাহলে মাতিন সাহেবের পেছনে লাগছিস কেন? ওই কথাটা জবাবটা নেই আগে তোদের ভাইজানের কাছ থেকে। দেখতে হবে একটা মানুষের রাজনীতির উদ্দেশ্য কি। উদ্দেশ্য যদি ভালো হয় সব কাজই ভালো। সে কি করছে, সে কোন দল করছে, সে কি মসজিদ বানাচ্ছে, বাবরি মসজিদ বানাচ্ছে না কাবার মতো ডিটো একটা মসজিদ বানাচ্ছে, দেখে লাভ নেই। তার উদ্দেশ্য দেখতে হবে যে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য না দেখেই মূর্খের মতো দৌড়লে হবে না। মুফতি আব্দুল মাতিন সাহেব এই রাজনীতিতে আসবে না বলে এসেছে, আর তার কারণ কি দেখিয়েছে। আমি যে বাচ্চাদের এত শিক্ষা দিই, এত মাদ্রাসা আমরা করি যাতে আরো করতে পারি, এই কারণে আমার রাজনীতিতে আসা, এই কারণে আমি রাজনীতিতে এসেছি। এখন হ্যাঁ, আমরা কিন্তু অন্ধভক্ত নয় তোদের মতো, আমরা কিন্তু চাটি না। মাতিন সাহেব রাজনীতিতে এই যে টিএমসিতে এসেছে, এই টিএমসিতে আসার পরে যদি ওনার কাজ কমে যায়, উনি বলেছে আমি রাজনীতিতে এসেছি এই কাজগুলো যাতে আরো বাড়াতে পারি, কিন্তু এর যদি উল্টোটা হয় তাহলে অবশ্যই আমরা মুফতি আব্দুল মাতিন সাহেবের পেছন থেকে সরে আসবো। আজকে এই ভিডিওর মাধ্যমে কথা দিলাম, যদি সত্যিই মাতিন সাহেব আরো কাজ ডেভেলপ করতে না পারে, অবশ্যই আমরা মাতিন সাহেবের পেছন থেকে সরে আসব। আমরা তখন মেনে নেব যে উনি রাজনীতিতে এসেছে, ভুল করেছে। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে, মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে এসে কতটা ভুল করেছে আর কতটা ঠিক করেছে, তোমাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।